2002 কাফু রোনালদোর জামানায় শেষবার বিশ্বকাপ জয়। ব্রাজিলের 5 নম্বর টাইটেলের স্মৃতিতে ধুলো পড়ার 24 বছর হয়ে গেল, হেক্সা আর আসে না। 2026 বিশ্বকাপে এবার পাল্টাবে কি সমীকরণ? ফুটবল বিশ্বকাপ যেন দরজায় কড়া নাড়ছে, আর ঠিক এই সময়টাতেই অংশগ্রহণকারী দলগুলো নিজেদের সর্বোচ্চ প্রস্তুতিতে ব্যস্ত। কেউ খুঁজে নিচ্ছে নতুন প্রতিভা, কেউ আবার ট্যাকটিক্যাল পরিবর্তনের মাধ্যমে দলকে করে তুলছে কার্যকর। এই রাইভালরিতে পাওয়ার হাউস হিসেবে ব্রাজিল পিছিয়ে নেই। ইতিহাস, প্রতিভা এবং আক্রমণ ভাগের জাদুকরী দক্ষতার কারণে তারা সব সময় ফেভারিট হিসেবে বিবেচিত হয়। তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। দলে এসেছে পরিবর্তন, উঠেছে নতুন প্রজন্ম, আর অভিজ্ঞদের সঙ্গে সেই তরুণদের সমন্বয় নির্ধারণ করবে সেলেসাওদের ভাগ্য। বর্তমান স্কোয়াডে তারুণ্য ও অভিজ্ঞতার দারুণ মিশ্রণ রয়েছে। আক্রমণ ভাগে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া আর এনরিক, এই ত্রয়ীর গতি, ড্রিবলিং এবং 1 ভার্সেস 1 দক্ষতা প্রতিপক্ষের জন্য বড় হুমকি। বিশেষ করে উইং প্লে এবং ট্রানজিশনে ব্রাজিল অত্যন্ত মারাত্মক হয়ে ওঠে। মাঝমাঠে ব্রুনো গিমারেস, ক্যাসিমিরো এবং দানিলো বল কন্ট্রোল, প্রেস রেজিস্ট্যান্স এবং ক্রিয়েটিভিটির মাধ্যমে আক্রমণ ও রক্ষণকে যুক্ত রাখে। ডিফেন্সে মার্কুইনাসের মতো অভিজ্ঞ লিডার থাকায় ব্যাকলাইন বেশ সংগঠিত থাকে। তবে দুর্বলতার দিকটাও স্পষ্ট। ব্রাজিলের সবচেয়ে বড় সমস্যা হলো একটি নির্ভরযোগ্য নাম্বার 9 এর অভাব। অতীতে রোনালদো নাজারিও বা রোমারিওর মতো ক্লিনিক্যাল ফিনিশারের অভাব এখনও পূরণ হয়নি। ফলে অনেক সময় আক্রমণ তৈরি হলেও শেষ মুহূর্তে গোল করতে ব্যর্থ হয় দলটি। এছাড়াও ডিফেন্সিভ ট্রানজিশনে মাঝে মাঝে দুর্বলতা দেখা যায়। ফুলব্যাকরা উপরে উঠে গেলে পিছনে স্পেস তৈরি হয়, যা শক্তিশালী প্রতিপক্ষ কাজে লাগাতে পারে। মানসিক চাপের মুহূর্তেও ছন্দ হারানোর প্রবণতা নকআউট স্টেজে বড় সমস্যার কারণ হতে পারে। এর সঙ্গে যুক্ত হয়েছে ইনজুরির বড় ধাক্কা। এডের মিলিতাও, রদ্রিগো এবং এস্তেভাওয়ের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অনুপস্থিতি স্কোয়াডের ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। পাশাপাশি নেইমারের অনিশ্চিত উপস্থিতি দলটির আক্রমণ ভাগকে বড় প্রশ্নের মুখে ফেলেছে। এই প্রেক্ষাপটে কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল এক নতুন যুগে প্রবেশ করছে। ঐতিহ্যবাহী ব্রাজিলিয়ান ফুটবলের সঙ্গে ইউরোপিয়ান ট্যাকটিক্যাল দর্শনের মিশেলে তৈরি হচ্ছে নতুন এক স্টাইল। অ্যানচেলত্তি কড়া নির্দিষ্ট সিস্টেমে বিশ্বাসী নন, বরং তিনি খেলোয়াড়দের শক্তিকে সর্বোচ্চভাবে কাজে লাগানোর উপর জোর দেন। ফলে দলের খেলায় দেখা যায় ফ্রিডম এবং স্ট্রাকচারের এক ভারসাম্যপূর্ণ মিশ্রণ। ট্যাকটিক্যালি তার দল 4-3-3 কিংবা 4-4-2 ডায়মন্ড ফরমেশনে খেলতে পারে এবং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী দ্রুত পরিবর্তন ঘটাতে সক্ষম। ফ্লুইড পজিশনিং তার কৌশলের মূল বৈশিষ্ট্য। উইঙ্গাররা ভিতরে ঢুকে পড়ে এবং ফুলব্যাকরা ওভারল্যাপ করে আক্রমণ তৈরি করে। ভিনিসিয়াস জুনিয়রকে ফ্রি রোল দিয়ে তিনি প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে দেওয়ার সুযোগ করে দেন, আর রাফিনাকে ব্যবহার করেন মাল্টি রোল অ্যাটাকার হিসাবে। মিডফিল্ডে অ্যানচেলত্তির প্রধান লক্ষ্য থাকে ব্যালেন্স তৈরি করা। ক্যাসিমিরোকে দিয়ে ডিফেন্সের সামনে একটি শক্তিশালী শিল্ড তৈরি করা হয়, আর তার পাশে থাকা প্লেয়াররা বল প্রোগ্রেশন, টেম্পো কন্ট্রোল এবং চান্স ক্রিয়েশনের দায়িত্ব পালন করেন। এর ফলে ব্রাজিল শুধু আক্রমণেই নয়, মাঝমাঠেও নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে পারে। গেম প্ল্যানের দিক থেকে অ্যানচেলত্তি অত্যন্ত বাস্তববাদী। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে তিনি মিড ব্লক বা লো ব্লক ব্যবহার করে কম্প্যাক্ট ডিফেন্স গড়ে তোলেন এবং দ্রুত কাউন্টার অ্যাটাকে যান। আবার অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে হাই পজিশন ও প্রেসিং ফুটবল খেলেন। তার দলের অন্যতম শক্তি গেম ম্যানেজমেন্ট। ম্যাচের গতি নিয়ন্ত্রণ করার এই ক্ষমতা নকআউট পর্বে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সবশেষে বলা যায়, অ্যানচেলত্তির অধীনে ব্রাজিল ঐতিহ্যবাহী যোগো বুনিতোকে পুরোপুরি বাদ দেয়নি, বরং সেটিকে আধুনিক ফুটবলের সঙ্গে মানিয়ে নিয়েছে। সৌন্দর্য আর বাস্তববাদের এই ভারসাম্য যদি তারা ধরে রাখতে পারে, তাহলে 2026 বিশ্বকাপে ব্রাজিল আবারও শিরোপার খুব কাছাকাছি পৌঁছে যেতে পারে।